কে ঠিক করেছে বাবা? হাসিম আলী হেসে বলল, আরে কইস না রে মা, তোরে তো কাইল কইতে পারি নাই। কাইল আমি অগো স্কুলে গেছি গা, তখন ওকে স্কুলে স্যারেরা ওনারা ঠিক করে দিছে। নবনী জিজ্ঞেস করল, কেন ঠিক করে দিয়েছে ওনাকে? হাসিম আলী বলল, ও এক সময় স্কুলে পড়ছে, পোলাটার অবস্থা আমাকে মতে আসিল, ফ্রিতে স্কুলে স্যাররা পড়াইছে, এখন নিজে চাকরি করে, বাপ মা নাই, নিজে স্কুল আইসা স্যারকে কইছে যে ও কাউরে সাহায্য করবার চায়। স্যারেরা আমাকে ফাল্গুনি চৈতালির লাইগা ঠিক করছে ওরে। গতকাল আমারে যাইতে কইছে স্কুলে, আমি গেছি, আর স্যাররা কইলো এই স্যারে আমার 2 মাইয়ারে ফ্রি পড়াইব। দেখলাম এরকম আরো কয়েকজন আছে স্কুলে, পোলা মাইয়াগো ফ্রিতে পড়ানোর লাইগা। মানুষের মন কত বিশাল, তা কাইল স্কুলে না গেলে বুঝতামই না রে মা। কত পোলারে দেখলাম কাল ফ্রিতে পড়ানোর লেগে আইসা বৈশা রইছে। ভালো মানুষ এখনো আছে এই দুনিয়ায়। নবনী ভ্রু কুচকে তাকালো মেঘের দিকে, বিড়বিড় করে কিছু একটা বলল। কেউ বুঝল না। নবনী নিচের রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মাথা তার এলোমেলো লাগছে। নীরের জন্মদিনের পর থেকে নবনী মেঘের দিকে ভুল করেও তাকায় না। সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে। লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে বসে থাকে। মেঘের দিকে তাকালেই নবনীর ভীষণ কষ্ট হয়। বুকের ভিতর কেঁপে ওঠে, দ্বিধায় পড়ে যায়। আজকাল নবনী নিজের মনকে বুঝতে পারে না। নীরের জন্মদিন ছিল 4 মাস আগে। এই 4 মাস ধরে নবনী নিজের সাথে নিজে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। এখন আর তামিমকে দেখলে মোটেও জ্বালা পোড়া অনুভব হয় না, বরং নিতুর সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন জীবনে একটাই সমস্যা, মেঘ। মেঘের কাছ থেকে নবনী তাই লুকিয়ে বেড়াতে চায়। বারবার মনে হয় সরাসরি তাকালেই বুঝি মেঘ বুঝে যাবে নবনীর বুকের ভিতর জমে থাকা একটা কষ্টের পাহাড় মেঘের কাছাকাছি থাকলে গলে যেতে চায়। বুকের ভেতর বসন্তের বাতাস বইতে চায়। প্রাণপণ চেষ্টা করে নবনী সেই বাতাসকে থামিয়ে দেয়। ধরা দিতে চায় না কিছুতেই নবনী। হাসিম আলী নবনীর রুমের সামনে এসে দরজা নক করলেন। নবনী উঠে বসে বাবাকে ভেতরে আসতে বলল। হাসিম আলী মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে বলল, ছেলেটার জন্য যদি একটু নাস্তার ব্যবস্থা করতে যদি। নবনী বাবার দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল বাবা টিউটর রাখার? আমি অথবা সাব্বির কি ওদের পড়াতে পারতাম না, নাকি আমরা পড়াই না? হাসিম আলী বললেন, কি বলস মা, স্কুলের এত বড় বড় মানুষের সামনে আমি কি কমু যে না আমি রাজি না? সব বাপ মায়েরা দেখলাম হাসি মুখে রাজি হয়ে গেছে, আমি সেখানে কেমনি না করি? আমি মূর্খ মানুষ, কি এত বড় মানুষের লগে কথা কইতে পারি? নবনী আর কথা না বাড়িয়ে কিচেন রুমে চলে গেল। হাসিম আলী বুঝতে পারলেন মেয়ে কোনো কারণে রেগে আছে। মেয়ের পিছনে পিছনে গিয়ে হাসিম আলী বললেন, রাগ করছস মা? রাগ করিস না, শুন মা, আমার আসলে খুব খারাপ লাগছে যখন শুনছি পোলাডার বাপ মা নাই। বাপ মা মরা পোলাডার লেগে আমার এত মায়া লাগছে। মেসে থাহে, আত্মীয় স্বজন নেই, যাওনের জায়গা নাই, শূন্য আমার কলিজা কাঁপা উঠছে। এতিম পোলাডার মুখের দিকে তাকায় আমার যে কেমন লাগছে। আমিও তো এতিম আছিলাম রে মা, মা মরছে আমার ছোট রেখা। নবনী বাবার সাথে তর্ক করল না। বাবার মন খারাপ হয়ে যাবে নবনী কথা বাড়ালে। নবনী মেঘের জন্য 1 মগ কফি আর 1 প্লেট পাস্তা নিয়ে ফাল্গুনীদের রুমে গেল। হাসিম আলী সেখানেই বিছানার একপাশে বসেছিল। মেঘ নবনীর হাতের রান্না বুঝতে পেরে গোগ্রাসে খেয়ে নিল। হাসিম আলী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন মেঘের দিকে। নবনীর পিছু পিছু এসে বলল, দেখলি মা, পোলাটা মনে হয় গত রাতেও কিছু খায় নাই, ভীষণ খিদা ছিল পেটে মনে হয়। শুন মা, এখন থেকে প্রত্যেকদিন পোলাটারে নাস্তা দিস, মাঝে মাঝে ভালো কিছু রান্না হইলে তো তোর মায়েরে কমও পোলাটারে ভাত খাইতে। নবনী বিরক্ত হয়ে বলল, তোমার যেমন ভালো লাগে করো বাবা। হাসিম আলী মেয়ের রাগ বুঝতে পেরে বললেন, রাগ করে আসোস এখনো? আমাকে নবীজিও তো এতিমা ছিল, নবীজি কইছে এতিমরা মায়া করতে। নবনীর ইচ্ছে করল চিৎকার করে বলে দিতে সব কিছু, কিন্তু বলতে পারল না বাবার ইমোশন দেখে। নবনী নিচের রুমে গিয়ে বসে রইল। রাবেয়া বেগম রান্নার জন্য তরকারি কাটছেন। হাসিম আলী রাবেয়ার পাশে বসে বলল, মেয়েটা এরকম রাগ করে আছে কেন কত? রাবেয়া বেগম কয়েকদিন ধরে লক্ষ্য করছেন মেয়ের মন খারাপ। কিছু নিয়ে মেয়ে চিন্তায় আছে তিনি বুঝতে পারছেন।
আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করছেন না নিজে। মেয়ে বড় হয়েছে এখন, ভালো মন্দ বোঝে। নিজ থেকে কিছু জিজ্ঞেস করে মেয়েকে বিব্রত করতে তার লজ্জা লাগছে। আবার মেয়ে কোনো সমস্যায় আছে কিনা তাও বুঝতে পারছেন না। হাসিম আলী স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কি হইলো তোমার? রাবিয়া বেগম বললেন, মেয়েটার মনে হয় মন খারাপ কোনো কারণে। আপনি ওর লগে কথা বাড়াইয়েন না। মেয়েটার মন ভালো হইলে দেখবেন সব ঠিক হয়ে যাইব। হাসিম আলী উদ্বিগ্ন হয়ে বললেন, কি কও তুমি? তুমি আগে কও নাই কেন? আমি এখন কি করুম? মেয়ের মনে কষ্ট দিলাম বুঝি আমি? রাবিয়া বেগম বিরক্ত হয়ে বলল, আরে না, আপনি কষ্ট দিলেন কখন? ওর মন আগে থেকেই খারাপ। আপনি ওরে কিছু জিজ্ঞেস কইরেন না। নিজের মন ভালো হইলে নিজেই কইব কোনো অসুবিধা হইলে। এক সপ্তাহ পরে শুক্রবার মেঘ আজ জুমার নামাজ পড়ে পড়াতে এসেছে। বাসায় আসতেই রাবিয়া বেগম বললেন, বাবা, আজকে আমাগো লগে কয়টা ডাইল ভাত যদি খাইতেন খুশি হইতাম। মেঘ বিগলিত হয়ে বলল, কি বলেন চাচি? আমার জন্য এত কষ্ট করবেন না, আমি মেসেই খেয়ে নিব। রাবিয়া বেগম বিনীত হয়ে বললেন, আপনার চাচা আপনার লাইগা নিজ হাতে বাজার কইরা আনছে। আমারে কইছে আইজ বাবাজিরে লইয়া একসাথে খানা খামু। তুমি সব রান্ধো ভালো কইরা। মেঘ হেসে বলল, চাচা যেহেতু বলেছে তাহলে তো নিশ্চয়ই খাবো চাচি। তাছাড়া আজকে মেসে দেখলাম ব্রয়লার মুরগি রান্না হয়েছে। মেসের খাবারের কথা আর কি বলবো চাচি। এক বাটি ঝোলের মধ্যে 2 পিস আলু আর 1 পিস মাংস হাবুডুবু খায়। বেঁচে থাকার জন্য খেতে হয় শুধু। বাবা মা না থাকলে কপালে এরকম কষ্টই হয়। রাবিয়া বেগমের চোখে পানি চলে এলো মেঘের কথা শুনে। আঁচলে চোখ মুছে নবনীর রুমে এসে বললেন, আহারে, ছেলেটার কত কষ্ট রে মা। দুনিয়ায় আল্লাহ মানুষের এত কষ্ট দিল কেন? বাপও নাই, মাও নাই, কে রাখে তার খাওনের খবর? কি খায় না খায় কে জানে। নবনীর ইচ্ছে করলো চিৎকার করে বলতে, তুমি জানো না মা, ওনাদের খাবার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওনাদের খাবার আসে 5 তারা হোটেল থেকে। আমাদের এখানে খাবার ওনাদের সইবে না। বলল না কিছু। সিদ্ধান্ত নিল আজকে একটা বিহিত করবে সে। আজকে সরাসরি মেঘকে জিজ্ঞেস করবে এসব নাটক কেন করছে সে। নিজের সাথে নিজে এভাবে আর যুদ্ধ করতে পারছে না। যে কোনো একটা সিদ্ধান্ত এবার নেওয়া উচিত। রাবিয়া বেগম রান্না করতে গেলে নবনী বলল, মা, তরকারিতে ঝাল কম দিও। রাবিয়া বেগম অবাক হলেন মেয়ের কথা শুনে। তাদের বাসায় সবাই ঝাল খেয়ে অভ্যস্ত, বরং ঝাল কম দিলেই কেউ খেতে চায় না। মেয়েকে সে কথা জিজ্ঞেস করতেই নবনী বলল, আজ ঝাল কম দিয়ে খেতে ইচ্ছে করছে মা, পেটে গন্ডগোল। খেতে বসে মেঘ চমৎকৃত হলো। ছোট মাছের চচ্চড়ি, ধনেপাতা দিয়ে পাতলা ডাল, চমৎকার একটা ঘ্রাণ আসছে ডাল থেকে। চিকন চিকন করে তেলের উপর করা আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। ভীষণ তৃপ্তি নিয়ে মেঘ খাবার খেলো। যদিও প্রথমে ভয় পেয়েছিল খাবারের ঝাল নিয়ে। মেঘ ঝাল খেতে পারে না, কিন্তু খেতে বসে দেখলো সব খাবারে তার মন মতো ঝাল হয়েছে। নবনী ছাড়া বাকি সবাই একই সাথে বসে খাবার খেলো। নবনী পেটের সমস্যা বলে খেতে এলো না। খেয়ে মেঘ বিদায় হবার আগে নবনী বের হলো ঔষধ আনতে যাবে বলে। মেঘ বাহিরে এসে দাঁড়াতেই নবনী এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার এসব নাটকের মানে কি? মেঘ নিচের দিকে তাকিয়ে বলল, নাটক কোথায় দেখলে? আমি তো নাটক করি না। নবনী বিরক্ত হলো প্রচণ্ড। দাঁত কিরমিরিয়ে বলল, আপনি এরকম বেহায়াপনা কেন করছেন? নিজের স্ট্যাটাস, নিজের অফিস সব ফেলে রেখে এমন এতিম সেজে আমার বাসায় আসার মানে কি? মেঘ বলল, আমার একটাই অপরাধ নবনী, আমি তোমাকে ভালোবাসি। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আমার মতো একটা ছেলে নিজের সব ছেড়ে তোমাকে একটু সময় বেশি দেখার আশায় তোমার বাসা পর্যন্ত চলে আসতে পারে। নবনী ভ্রুকুচকে তাকালো মেঘের দিকে। মেঘ মুচকি হেসে আবার বলল, আমি মাঝে মাঝে আফসোস করি কেন আমি বখাটে হতে পারলাম না। তাহলে অন্তত সাহস করে তোমার হাতটা আমার বুকে চেপে ধরে বলতাম, দেখো তোমার নামে বারবার আন্দোলিত হয় আমার এই হৃৎপিণ্ড। আমার ব্যাড লাক নবনীতা,
আমি এসব পারি না। আমি তাই তোমাকে দেখার জন্য মিথ্যা বাহানা দিতে পারি। তুমি আমার ভয়ে সিম কার্ড চেঞ্জ করে ফেলেছ। তুমি লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে গিয়ে বসে থাকো। অফিস টাইমে রোবটের মতো নিচের দিকে তাকিয়ে থাকো। সিসি ক্যামেরায় আমি দেখি আমার নবনীতা আমার থেকে 10-12 ফিট দূরে বসে আছে, মাথা নইয়ে। শুধু আমি যাতে তাকে না দেখি এর জন্য। ক্যামেরায় দেখে আমার মন ভরে না নবনীতা। আমার আজন্ম পিপাসা তোমাকে দেখার। তাই তো শুধু কিছু সময় বেশি দেখার জন্য এত প্ল্যানিং আমার। আমাকে তুমি মিথ্যাবাদী বলতে পারো, অপরাধী বলতে পারো, আমি হাসি মুখে মেনে নিব। ইস্পাত কঠিন মানবীকে ভালোবাসার মতো অপরাধ যখন করেই ফেলেছি, তার শাস্তি পাবো না, তা কি হয় নাকি? নবনী অন্যদিকে তাকিয়ে চোখের জল গোপন করে পড়ল। আমার সাথে আসুন, আপনার সাথে আমার কথা আছে। মেঘ মিষ্টি হেসে পড়ল। তা আগে বললেই পারতে যে আমার সাথে আলাদা করে কথা বলবে। এভাবে রাগ করে বলার কি আছে নবনীতা? আগে জানলে তো আমি একটু সেজেগুজে আসতাম। নবনী চোখ গোল করে তাকাতেই মেঘ হেসে বলল। আসো আমার সাথে। একটা রিক্সা ডেকে নিয়ে মেঘ নবনীকে রিক্সায় উঠতে বলল। তারপর নবনী বসার পর নিচে উঠে বসল। নবনী অস্বস্তিতে নইয়ে গেল। মেঘের ভীষণ ভালো লাগছে। এই প্রথম দুজন এত কাছাকাছি বসেছে। একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। নবনী বলল, আমি রেস্টুরেন্টে বসবো না, আমি একটা খোলামেলা জায়গায় বসতে চাই। মেঘ যথা আজ্ঞা বলে রিকশায় উঠে বনানী লেকে যেতে বলল। 10 মিনিট পর লেকের পাশে এসে রিকশা থেকে নামলো দুজনে। মেঘ কিছুটা সামনে এসে বলল, সাঁতার জানো? নবনী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেঘ বলল, নৌকায় উঠবে? নবনী মাথা নাড়িয়ে না বলল। কিছুটা হেঁটে দুজন বসলো রাস্তার পাশে। তারপর মেঘ নরম স্বরে বলল, কি বলবে? নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা গল্প বলবো, নবনীর গল্প। মেঘ মুচকি হেসে বলল, আচ্ছা, আজকে না হয় আমি গল্প বলি, তুমি শোনো। ভুল হলে আমাকে সংশোধন করে দিও। নবনী উদাস হয়ে আকাশের দিকে তাকালো। মেঘ কি গল্প বলবে কে জানে। মেঘ গম্ভীর মুখে বলল, এক গ্রামে ছিল এক দম্পতি। তাদের 4 ছেলে মেয়ে নিয়ে ছোট সুখের সংসার। তাদের সংসার শুধু সংসার নয়, সুখের রাজ্য যেন। বড় রাজকন্যার নাম নবনী জাহান। ছোট ফুটফুটে সেই রাজকন্যা বাবা মায়ের সংসারে বাকি 3 ভাই বোন নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিল। অনার্সে ওঠার পর তার বিয়ে হয়ে যায় এক অচেনা রাজ্যের রাজকুমারের সাথে। হুট করে বিয়ে হয়ে যায়, কেননা নবনীকে তার শ্বশুর কলেজ থেকে ফেরার সময় পথে দেখে। এত বেশি পছন্দ করে ফেলেন যে তিনি আর দেরি করতে রাজি হননি। আসলে ভদ্রলোকের জহুরির চোখ, খাঁটি হিরে চিনতে তিনি ভুল করেননি। ফুলবাগানে ফুটে থাকা উৎকৃষ্ট গোলাপটিকে তাই অতি যত্নে ভালোবাসায় নিজের রাজ্যের শোভাবর্ধন করতে রাজকন্যার বাবার কাছে 1 প্রকার ভিক্ষা করে নিয়ে যায়। কিন্তু ভদ্রলোক জানতেন না তার বাসায় তিনি আর তার ছোট পুত্র ছাড়া বাকি সবাই যে রাক্ষসরূপী মানুষ। রাজকন্যা নিজের সর্বোচ্চ দিয়েও শ্বশুর ছাড়া আর কারো আপন হতে পারেনি। এদিকে রাজকন্যার স্বামী, সে নিজের বাগানের গোলাপের দিকে না তাকিয়ে অন্য বাগানের গোলাপ থেকে মধু আহরণ করতে উঠে পড়ে লেগে গেল। ফুলে ফুলে উড়ে বেড়ানো যে তার স্বভাব, তা সে ছাড়া আর কেউ জানত না। এই জন্যই নিজে বাগানের ফুলটি তার কাছে বিবর্ণ লাগতে লাগলো। তারপর একটা সময় আসে যখন রাজকন্যা জেনে যায় সে আসলে নিজের সব দিয়েও রাজকুমারকে আপন করতে পারেনি। আত্মমর্যাদা সম্পন্ন রাজকন্যা তখনই সিদ্ধান্ত নিল সব অবহেলা সহ্য করে নিলেও এই অবহেলা সে সইবে না। তারপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রাজকন্যা তারপর থেকে নিজেকে গড়ে তোলার জন্য এক অদম্য মনোবল নিয়ে শহরে আসে পুরো পরিবার নিয়ে। সেই শহরে আসে যেখানে সে তার একটা সুখের স্বপ্ন দাফন করে শূন্য হাতে ফিরে গিয়েছিল। যেখানে সে শূন্য হয়েছে সেখানে সে আবার পূর্ণ হতে আসে। রাজকন্যা পূর্ণতা পেতে লাগলো। আত্মবিশ্বাসী রাজকন্যার ভালোবাসায় পড়ে শূন্য হতে লাগলো সেই শহরের এক কাঙাল প্রেমিক। ভালোবাসা ছাড়া যার চাওয়ার কিছু নেই, কাঙালের মতো নিজের আত্মসম্মান ত্যাগ করে রাজকন্যার পদে পদে ঘুরতে লাগলো। কে জানে, হয়তো একদিন রাজকন্যার মনে দয়া হবে। পৃথিবীতে কত অদ্ভুত ঘটনা ঘটে। এরকম করে এটা ঘটে যায় যদি এই আশায় বাঁচে সে কাঙাল।
নবনী হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে এসব? কিভাবে জানলেন? আমি তো এসব শিমলা আপাকেও বলিনি কখনো। মেঘ মুচকি হাসল। নবনী নিজের কৌতূহল কিছুতেই নিবৃত করতে পারছে না। মেঘকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কিভাবে মেঘ এসব জেনেছে। মেঘ নবনীর এরকম উৎসাহ দেখে চুপ করে রইল। নবনীর কথা শুনতে মেঘের কাছে ভীষণ ভালো লাগছে। বারবার জিজ্ঞেস করে বিরক্ত হয়ে নবনী উঠতে যাচ্ছিল, সেই মুহূর্তে সাহস করে মেঘ নবনীর হাতটা টেনে ধরে বসিয়ে দিল। নবনীর মনে হলো 220 ভোল্টের শক লেগেছে তার। মেঘ চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল। নবনীর হাত ছাড়ল না, নিজের হাতের মুঠোয় ধরে রাখল, যেন ছেড়ে দিলেই নবনী হারিয়ে যাবে তার কাছ থেকে। তারপর বলল, আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমার পিছন পিছন এসে তোমার বাসা দেখে গেছি। তারপর থেকে আমার একটা রুটিন হয়ে গেল তোমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকার। তোমার বাসার উল্টো দিকের রাস্তা সব ভিক্ষুকেরাও আমাকে চিনেন নবনীতা। তোমার জন্য এত পাগল হলাম, আর এইটুকু জানবো না? আমি প্রথমে তোমাদের বিল্ডিংয়ের দারোয়ানের থেকে শুনেছি, আমার বিশ্বাস হয়নি, ওভাবে পাত্তা দেইনি। তারপর আবারও ওই দারোয়ান আমাকে সব বলে। সেদিন আমি সিদ্ধান্ত নেই তোমাকে আর কষ্ট পেতে দিব না। কিন্তু একদিন তামিম সাহেব নিজেই আমাকে সব বললেন। আমাকে সবসময় এখানে দেখে ওনার মনে হয়, সন্দেহ হয়। একদিন আমাকে জিজ্ঞেস করতে আমি বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, তাই এখানে এসে দাঁড়িয়ে থাকি, আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। শুনে আমাকে নিয়ে চায়ের দোকানে বসলেন। চা খেতে খেতে সব বললেন। দারোয়ান আমাকে তামিম সাহেবের নাম বলেনি। তামিম সাহেবের থেকে জানলাম উনি ছিলেন তোমার প্রাক্তন স্বামী। তবে সেদিন এটাও বুঝলাম তখন ওনার মনের এক কোণে এখনো তোমার জন্য দুর্বলতা রয়ে গেছে। আমার তখন মনে হয়েছে যত দ্রুত সম্ভব তোমাকে আমার করে নিতে হবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব কষ্ট দূর করে দিব। আমি যে তোমার বাসায় এভাবে আসি, এটা কিন্তু আমার প্ল্যান ছিল না, আমার বাবার প্ল্যান জানো। বাবাকে আমি বাসায় গিয়ে সব জানালাম। বাবা শুনে আমাকে বুদ্ধি দিলেন তোমার সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করতে, তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতে। এতে করে নাকি তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাবে সহজেই। বাবা তো জানে না তোমার মন লোহায় গড়া। আমি সারাদিন তোমার বাসায় শুয়ে থাকলেও তুমি আমার দিকে করুণা করে হলেও তাকাবে না। তবুও আমি বাবার বুদ্ধি কাজে লাগালাম, কেননা বাবা আমার সব ব্যাপার উপদেষ্টা হিসেবে কাজ করে। নবনীর মনে হলো সে যেন এখনো শকের উপর আছে। নবনী হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনার বাবা চেনেন আমাকে? মেঘ বলল, সে তো আমি বাবাকে বলেই দিয়েছি তুমি অফিসে জয়েন হবার পর, আর তার 1 সপ্তাহ পর বাবাকে দেখিয়ে দিয়েছি তোমাকে। নবনী আর বলার মতো কথা খুঁজে পেল না। মেঘ নবনীর হাতে আলতো চাপ দিয়ে বলল, নবনীতা, আমি বেশি কিছু চাই না, তোমার এই হাতটা আজীবন এভাবে ধরে রাখার সুযোগটুকু তুমি আমাকে দাও শুধু। আমি কথা দিচ্ছি মরণ পর্যন্ত তোমার হাত আমি ধরে রাখবো। একটা সুযোগ দাও নবনীতা। অতীত আঁকড়ে ধরে রেখে কি লাভ বলো? নিজে কি সুখ পেয়েছো এতে করে? পাওনি তো, বরং কষ্ট বেড়েছে আরো। এর চাইতে ভালো জীবনকে আরেকটা সুযোগ তুমি দাও। আমি আমার ভালোবাসার চাদরে তোমাকে মুড়িয়ে রাখবো নবনীতা। নবনী নিজেকে আর মানাতে পারল না। এতদিন ধরে নিজের কাছ থেকে নিজে অনেক লুকিয়ে বেরিয়েছে, মনকে নানাভাবে শাসিয়ে এসেছে। আজ যেন নিজের মন ও নবনীর সাথে বিদ্রোহ শুরু করে দিল। নবনী মেঘের দিকে তাকালো জল ভরা নয়নে। টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেঘ অপলক তাকিয়ে রইল নবনীর দিকে। তারপর বলল, ভালোবাসি নবনীতা। নবনী মাথা নিচু করে ফেলল। এর জবাবে কি বলবে সে? মেঘ উঠে পড়ল। চলো কোথাও বসি, তোমার দুপুরের খাবার খাওয়া হয়নি। নবনী মাথা নিচু করে বলল। না, বাসায় গিয়ে খাবো। মেঘ জোর করল না আর। রিকশায় করে নবনীকে বাসায় পৌঁছে দিয়ে এলো। আসার সময় বলল, তোমার সাথে যে আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করে নবনীতা। নবনী হেসে নিজের ফোন থেকে মেঘের ফোনে একটা কল দিল। তারপর আর 1 মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে এলো। লজ্জায় উত্তেজনায় নবনীর বুক ধুকপুক করতে লাগলো।
কেমন একটা অচেনা অনুভূতি। বাসায় ফিরে নবনী মাকে বলল খাবার দিতে। হাত মুখ ধুয়ে নবনী খেতে বসলো। খাবার খেতে বসে নবনী ভালো মতো খেতে পারল না। গলায় বারবার খাবার আটকে যাচ্ছে। নবনীর মনে হলো পুরো দুনিয়া যেন কাঁপছে, কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। নবনী খাবার শেষ না করেই উঠে গেল। রাবিয়া বেগম মেয়ের অস্থিরতা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নবনী? নবনী চমকে গেল মায়ের প্রশ্ন শুনে। আমতা আমতা করতে লাগলো। রাবিয়া বেগম অবাক হলেন, এত বিচলিত লাগছে কেন নবনীকে। নবনী চেয়ারে ধপ করে বসে পড়ল আবার। তারপর বলল, মা, আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও, আমার কেমন যেন লাগছে। রাবিয়া বেগম মেয়ের জন্য শরবত বানাতে গেলেন। নবনী বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। মেঘের কল এলো রাত 10টার পর। নবনী তখন ফাল্গুনের পড়া দেখছে। কল আসতেই নবনী চমকে উঠল। তারপর তাড়াহুড়ো করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল। কল রিসিভ করবে কি করবে না এই ভাবতে ভাবতে নবনীর গলা শুকিয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। টিনেজে প্রথম প্রেমে পড়লে মানুষের যেমন অবস্থা হয়, নবনীর তাই হয়েছে। নবনীর বুকের ভেতর কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। মেঘ আবারও কল দিল। কাঁপতে কাঁপতে নবনী কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বলতে গিয়ে নবনী টের পেল কেমন আটকে যাচ্ছে তার কথা। মেঘ হেসে ফেলল নবনীর এরকম জড়তা দেখে। সকালে মেঘের ঘুম ভাঙল দেরিতে। ঘড়িতে সকাল 10:30। গত রাতে নবনীর সাথে কথা বলতে বলতে কখন যেন রাত 2টো বেজে গেছে টের পায়নি দুজনে। মিষ্টি মধুর একটা অনুভূতি নিয়ে মেঘের দিন শুরু হলো। নিজেকে কেমন হালকা লাগছে আজ মেঘের। নাস্তা না করে মেঘ ছুটল অফিসের জন্য। মাসুমা বেগম সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছেন। মেঘকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে মাসুমা বেগম মেঘকে থামালেন। তারপর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এত কিসের তারা তোর? টয়লেটের চাপ দিয়েছে নাকি প্রবল বেগে? ওয়াশরুম তো তোর রুমেই আছে, বাইরে ছুটছিস কেন তাহলে এরকম 5G স্পিডে? মেঘ থেমে গিয়ে বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, যেতে হবে। তাছাড়া ওর সাথে দেখা করা লাগবে খুব দ্রুত। মাসুমা বেগম সরু চোখে বললেন, বাপের স্বভাব তো পুরোপুরি পাইছস। অফিস শেখাতে আসছে আমাকে। বস এখানে আমার জুয়েলারি পছন্দ করে দে আগে। আগামী মঙ্গলবার কি পরবো তার একটা ব্যাপার আছে না? মেঘ অবাক হয়ে বলল। মঙ্গলবার কি? মাসুমা বেগম হতভম্ব হলেন ছেলের প্রশ্ন শুনে। তারপর বাচ্চাদের মতো কেঁদে উঠে স্বামীকে কল দিলেন। শফিক আহমেদ ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। স্ত্রীর গলা পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলেন কল। শফিক আহমেদকে কথা বলার সুযোগ না দিয়ে মাসুমা বেগম কেঁদে উঠে বললেন, আমি তো চলে যাচ্ছি। এই দুনিয়া আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। তুমি কোথায়? শেষবারের মতো তোমার একটা ছবি পাঠাও তো। যাবার সময় তোমার মুখটা দেখে আমি মরতে চাই। কার জন্য নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করলাম। আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি। এই ছেলের জন্য কিনা আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে যাইনি। এর একা থাকতে হবে বলে সেই ছেলে আজ মায়ের কথা ভুলে গেছে। কোনো লম্বা হাতওয়ালা সাতচন্নির সাথে কথা বলে আমাকে তাগাদা দেখাচ্ছে তার সাথে দেখা করতে যাবে। আমার সাথে কথা বলার সময় না কি তার নেই। শফিক আহমেদ নিজেও ভেবে পেলেন না, তিনি জিজ্ঞেস করলেন, আশ্চর্য ঘটনা, কি বলবে তো তুমি আগে? আর মঙ্গলবার কি সেটা তো আমি নিজেও জানি না। মাসুমা বেগম এবার বিলাপ করলেন আরো জোরে। ফোন কেটে দিয়ে পরনের শাড়ি দিয়ে নিজের নাক মুছলেন। শফিক আহমেদ বুঝতে পারলেন একটা ঝামেলা হয়েছে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন আবার। শফিক আহমেদ বাসায় এসে দেখলেন মেঘ সোফায় স্থানু হয়ে বসে আছে। মাসুমা বেগম লাগেজ গোছাতে গোছাতে শিমলাকে কল দিয়ে বললেন, শিমলা রে মা, মামিকে ক্ষমা করে দিস তুই। মামি তো চলে যাচ্ছি, আজকে এই দেশ ছেড়ে চলে যাব। এই স্বামী সন্তান সংসার কেউই আমার না। এর জন্যই তো বলি আমার স্বামী এভাবে বদলে যাচ্ছে কেন। সে যে এখনো তার প্রাক্তন প্রেমিকার কবে জ্বর হলো কবে সর্দি হলো সে খবর রাখতে ব্যস্ত। বউয়ের কথা মনে থাকবে কেন তার এখন? তোর মামার প্রাক্তন প্রেমিকার কথা মনে আছে তো তোর? ওই যে
চাইনিজের মতো ছোট ছোট চোখ, ধলা চামড়ার সেই বিলাতি সেমরি যে তোর মামার সাথে বিদেশে থাকতে সিগারেট ভাগাভাগি করে খেত। তারপর কল কেটে দিলেন। মেঘ বিরক্ত হয়ে পড়ল। মা, আমাকে যেতে হবে। তোমার হবু বউয়ের সাথে গত রাতে মাত্র কথা হলো। আর যদি তার সাথে দেখা না করি তবে কেমন দেখায় বলো? তুমি তোমার কান্নাকাটি এখন স্টপ করে রাখো। আমি সন্ধ্যায় আসলে তারপর না হয় শুরু করে দিও। মাসুমা বেগমের কান্নার বেগ আরও বেড়ে গেল। সোফার হাতলে মাথা ঠেকিয়ে বলল, এই ছেলে তো আমার না গো। কাল একটা মেয়ের সাথে কথা হতে না হতে আজকে এই ছেলে মাকে ভুলে গেল। ও আল্লাহ, ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে এলে তো এই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়িতে একটা গাছকেও মূল্য দেওয়া হয় শুধু আমাকে ছাড়া। আমি আজকেই লয়ারের কাছে যাব। এক রাতে একটা মেয়ের সাথে কথা বলে যে ছেলে এরকম একটা দিনের কথা ভুলে যেতে পারে, তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে দেব। ওই মেয়েকে আমি কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিব না। আমার ফোন কই? শিমলাকে আবারও কল দিতে হবে। এদিক ওদিক তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ফোন এনে দে। শিমলাকে কল দিতে হবে আমার এই দুরবস্থা শিমলা ছাড়া কেউ বুঝবে না। মেঘ টেবিলের উপর থেকে ফোন এনে দিয়ে বাবাকে বলল। তোমার স্ত্রীকে তুমি সামলাও বাবা, আমি যাই তাড়াতাড়ি। শফিক আহমেদ ছেলেকে যেতে বলে নিজে স্ত্রীর পাশে এসে বসলেন। শান্ত স্বরে বললেন, কি হয়েছে তোমার? মাসুমা বেগম নাক ঝেড়ে শিমলাকে কল দিয়ে বললেন, আমি আর বেশি দিন নেই এই সংসারে। তোর ছেলের জন্য একটা খেলনা বাইক কিনেছি, ওটা তার হাতে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ। জল তো অনেক দূর গড়িয়েছে রে শিমলা, সব এখন আমার কাছে একেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। আমার গাধা ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ে সব ভুলে গেছে। আর তোর মামা, সে তো তার পুরনো প্রেমিকার কথা ভাবতে ভাবতে সব ভুলে গেছে। শিমলা বলল, ঘটনা কি মামি? মাসুমা বেগম চোখ মুছে বললেন, প্রথম থেকে বলছি শোন। সকালে আমি বসে জুয়েলারি দেখছি, মেঘ অফিসের জন্য বের হচ্ছে তাড়াহুড়ো করে। আমি ওকে বললাম, কি এদিকে আয় তো বাবা, আমাকে একটু জুয়েলারি পছন্দ করে দে, মঙ্গলবারের অনুষ্ঠানে পরবো। তুই তো জানিস মঙ্গলবার কি। শিমলা নিজেও জানে না মঙ্গলবার আসলে কি। রিস্ক নিয়ে বলল, হ্যাঁ মামি, জানি তো আমি। মাসুমা বেগম শুকনো চোখ আবারও মুছল। তারপর বললেন, দেখলি মা, তোর মনে আছে মঙ্গলবার আমাদের বিবাহবার্ষিকী, অথচ আমার নিজের পেটের পোলা স্বামী কেউই মনে রাখেনি। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসুমা বেগম আবারও বলতে লাগলেন, আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি মা, তুই বল কেমন লাগে তখন। এরপর আমি মনের দুঃখে তোর মামাকে কল দিলাম ঘটনা জানাতে। তোর মামা কি বলল শুনবি? তোর মামা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি। তুই বল এখন আমার কি করা উচিত? আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি বাসা ছেড়ে চলে যাব। তোর ভাই যেই নাগিনীর প্রেমে পড়েছে সেই নাগিনীকে নিয়ে সুখে থাকতে বলছি। তোর ভাই বিন বাজাবে আর নাগিনী তালে তালে নাচবে। আমার ভাগ্য খারাপ, আমি সেই নাচ দেখতে পারবো না শুধু। আর তোর মামাকে কিছু বলার নেই, লোকটা তার প্রাক্তন প্রেমিকার শোকে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার রান্না তার মুখে রোচে না, আজকাল আমার রান্নার খুঁত ধরে। কবে ওই মহিলা নাকি তোর মামাকে পাঙ্গাস মাছ ফ্রাই করে খাইয়েছে, সেই স্বাদ তোর মামার মুখে লেগে আছে আজও। তোর মামার নজরে এখনো পাঙ্গাস মাছে আটকে আছে। আমার রান্না খেলে নাকি তার পেট খারাপ হয়ে যায়। আমি তোর বাসায় আসছি মা, নিঃসোনার খেলনাটা ওকে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে সোজা চলে যাব রোহিঙ্গা ক্যাম্পে। আপাতত ওরাই আমার আপনজন। তোর মামা বিদেশ চলে গেলে তোরা কেউ আপত্তি করিস না, বেচারা এক জীবনে বাপ্পারাজের গান শুনে এসেছে। শেষ বয়সে যদি ওই বিদেশিনীর দেখা পায় তবে মন্দ কি। তবে শুন, আমার একটা শাড়ি গয়না যেন ওই মহিলাকে না দিতে পারে। এই বাড়িটা আমার নামে, আমি এই বাড়ি কোনো সংগঠনকে দিয়ে যাব। সব শাড়ি গয়নার কথা
স্টাম্প পেপারে লিখে যাব। তোর মামারই সই নিবি তুই। সব কিছু তোকে দিয়ে গেলাম। আমার ছেলে যেন তার পীড়িতের পেতনির জন্য একটা সুতাও না দিতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবে। শিমলা একটা দম নিয়ে বলল, মামি সত্যি কথা আমি বলি, মামা মেঘ মিলে প্ল্যান করেছিল তোমাকে সারপ্রাইজ দেওয়ার। এই জন্যই তো ওনারা তোমাকে বলেনি মঙ্গলবার কি। মাসুমা বেগম চোখ ছোট করে স্বামীর দিকে তাকালেন। শফিক আহমেদ মনে মনে ইয়া নাফসি পড়তে লাগলো। মাসুমা বেগম ফোন রেখে দিয়ে স্বামীর পাশে এসে বসলেন। তারপর মধুর সুরে বললেন, তুমি আগে বলনি কেন? তুমি যে জানতে আমাদের বিবাহবার্ষিকীর কথা, তাহলে ছেলেও যে জানতো, আগে বলনি কেন? আমি তো ভেবেছি আমার ছেলে একটা সাতচন্নির প্রেমে পড়ে সব ভুলে গেছে। শফিক আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর কপট অভিমান দেখিয়ে বললেন, ভেবেছিলাম সারপ্রাইজ দিব তোমাকে, তোমার জন্য তো এখন তা আর হলো না। মাসুমা বেগম আহত মনে বললেন, আহারে, আমি তো ভেবেছি তোমরা সবাই ভুলে গেছো। আচ্ছা, যা হবার হলো, এবার আসো আমরা প্ল্যানিং করি অনুষ্ঠানের। আচ্ছা শোনো, তোমার অফিসের সবাইকে কিন্তু ইনভাইট করবে। শফিক আহমেদ ছেলেকে টেক্সট করে সার সংক্ষেপে জানিয়ে দিলেন সব। তারপর স্ত্রীর দিকে তাকালেন। একটু আগে হওয়া রণমূর্তি এখন কেমন শান্ত হয়ে তার পাশে বসে আছে, যেন কিছুই হয়নি। শফিক আহমেদ স্ত্রীর এক হাত নিজের হাতে টেনে নিয়ে বললেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এমনই থেকো, বিশ্বাস করো। এই আধা পাগলি মেজাজি খামখেয়ালি মহিলাটিকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি। মাসুমা বেগম লজ্জা পেয়ে স্বামীর বাহুতে মুখ লুকালেন।